গল্প মন দিয়েছি তোমাকে। লেখিকা নুজাই ফানুন। প্রথম থেকে শেষ। নামকরা কার্ডিওলজিস্ট শারজিস মির্জা একজন বিধবা মেয়েকে বিয়ে করেছে, এমন সংবাদ ছড়িয়ে পড়েছে গোটা শহরে, যার জন্য হাজার হাজার মেয়েরা পাগল। তিনি এত সুন্দরী, স্মার্ট, এডুকেটেড মেয়ে রেখে কেন একজন বিধবা মেয়েকে বিয়ে করেছেন? প্রশ্ন নেটিজেনদের। যদিও সে তার বিয়ের ব্যাপারটা হাইড রেখেছিল, তবুও মুহূর্তের মধ্যে তার বিয়ের সংবাদ এক কান দু কান হতে গোটা শহরে ছড়িয়ে পড়েছে। শারজিসের মা শান্তা মির্জা কিছুতেই বিয়েটা মানতে পারছেন না। শারজিসের বিয়ের কথা শোনা মাত্রই বিপি বেড়ে যায় তার। তিনি নববধূ বরণ করা তো দূরের কথা, নববধূর মুখও দর্শন করেন না। বাসর ঘরে ফুলে ফুলে সজ্জিত বিছানায় বসে ঘোমটার আড়ালে চোখের পানি ফেলছে সিজদা। বিধ্বস্ত মন, নেতিয়ে পড়া শরীর, কান্না করতে করতে দু চোখ ফুলে উঠেছে। তবুও তার কান্না থামছে না। হাতে বিষের বোতল রয়েছে, যেটা সে বিয়ের আগেই তার সাথে রেখেছিল। ভেবেছিল বিয়ে করে নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার থেকে বিষ পান করে একেবারেই নিজেকে শেষ করে দিবে। কিন্তু সে তখন পারেনি। সে না চাইতেও বিয়েটা হয়েই গিয়েছে। তবে সিজদা মনস্থির করেছে স্বামী নামক ব্যক্তিটা যদি তার উপর কোনো রূপ অধিকার ফলানোর চেষ্টা করে, তাহলে সে তৎক্ষণাৎ বিষ পান করে নিজেকে শেষ করে দিবে। সিজদার ভাবনার মাঝেই খট করে দরজা খোলার আওয়াজ শোনা যায়। সে আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করতেই শঙ্কায় গায়ে কাটা দিয়ে উঠে সিজদার। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। সিজদা বিষের বোতলে হাত দিয়ে বোতলের ছিপি খোলার চেষ্টা করতেই পুরুষালী কণ্ঠে ভেসে আসে, সৌন্দর্যময়ী। পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠে সিজদা। তার হাত থেকে বিষের বোতল নিচে পড়ে যায়। শারজিস নিচ থেকে বিষের বোতল তুলে নিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, বিষের বোতল? তুমি বিষ পান করতে যাচ্ছিলে সৌন্দর্যময়ী? শারজিসের কথা শুনে সিজদা তড়িৎ গতিতে ঘোমটা নিচে ফেলে দেয়। চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে তার। সে ফ্যালফ্যাল নয়নে শারজিসের দিকে তাকিয়ে রইল কিক্ষণ। সবটা যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সিজদা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে শারজিসের দিকে প্রশ্ন ছুড়ে দিল, ডাক্তারবাবু আপনি? আপনার সাথে আমার বিয়ে হয়েছে? বিয়ে না হলে এমনি এমনি কি তুমি আমার বাসরে বসে রয়েছ? নিরুত্তর সিজদা। সে যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। সে ভাবতে পারছে না যে মানুষটার সাথে কয়েক মাস আগে তার দেবর ভাবির সম্পর্ক ছিল, সেই মানুষটা আজ তার স্বামী। কয়েক ঘন্টা আগে এই মানুষটার সাথে সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সিজদা কিছুতেই বিয়েটা করতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করেছে। আজ থেকে ১.৫ বছর আগে সে ঠিক এইভাবেই বধূ বেশে সাইফানের জন্য বাসর ঘরে অপেক্ষা করছিল। সাইফানের ব্যক্তিত্ব মন কেড়েছিল সিজদার। অনেক না বলা কথা জমেছিল সিজদার মনে, কিন্তু সেই অব্যক্ত কথাগুলো কখনো বলা হয়ে ওঠেনি। সিজদার মনের কথাগুলো মনেই রয়ে গেছে। তাদের বিয়ের প্রায় ৬ মাস পরে সাইফান একটা মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সাইফান মারা যাওয়ার সংবাদে পাথর হয়ে যায় সিজদা। চাইলেও কান্না করতে পারে না। কিন্তু যখন সাইফানের মৃতদেহ নিয়ে আসা হয়, তখন সাইফানকে একটা নজর দেখেই চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় সিজদা। সেন্স ফিরে এলেও সাইফান আর ফিরে আসে না। সাইফানের মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়ে সিজদা। ট্রমাটাইজড হয়ে যায়। নাওয়া খাওয়া বাদ দিয়ে দিনরাত সাইফানের ছবি বুকের মাঝে চেপে ধরে বসে থাকে। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে শারজিস ও কানাডা থেকে দেশে ফিরে আসে। সিজদার মলিন চেহারা দেখে শারজিসের হৃদয় ব্যথিত হয়। পুরনো ক্ষতটা আবারও তাজা হয়ে ওঠে। প্রথম দেখাই সিজদাকে চিনতে কষ্ট হয় শারজিসের। আগের থেকে অনেক শুকিয়ে গেছে সিজদা। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। হাসিখুশি চেহারায় অসহায়ত্ব মলিনতার ছাপ ফুটে উঠেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে মেয়েটার জীবনে আমূল পরিবর্তন এসেছে।
সার্জিস সিজদার এই অবস্থা দেখে শত চেষ্টা করেও আর কানাডা ফিরতে পারেনি। হালিমা বেগমের অনেক ইচ্ছা ছিল একটা নার্সিং হোম তৈরি করার। বেশ কয়েক বছর ধরে নার্সিংহোমের কাজ চলছিল। নার্সিংহোম উদ্বোধনের পর সার্জিস নিজেদের নার্সিংহোমে জয়েন করে। কিন্তু চেম্বারে থাকলেও সার্জিসের মন যেন বাড়িতে সিজদার কাছে পড়ে থাকে। সিজদা কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এসব ভাবতে ভাবতেই দিন পার হয় তার। সার্জিস সিজদাকে যথাসম্ভব হাসিখুশি রাখার চেষ্টা করে। সিজদাকে কেউ কথা শোনাতে গেলে সার্জিস ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু শেষ রক্ষা হয় না। সার্জিস পারে না তার সৌন্দর্যময়ীর পাশে থাকতে। শুক্রবার সকালবেলা ব্রেকফাস্ট শেষ হলে সিজদা প্লেটগুলো গুছিয়ে রাখছিল। তখনই সিজদার মামা আসে। রাদেশ চৌধুরীকে দেখে সিজদা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। তার কান্নার আওয়াজ শুনে শান্তা মির্জা ড্রয়িং রুমে ছুটে আসে। রাশেদ চৌধুরী সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না মা, যা হবার হয়ে গিয়েছে। এখন আর হাজার চোখের পানি ফেললেও সাইফান ফিরে আসবে না। যার হাত ধরে এই বাড়িতে এসেছিলি সেই মানুষটাই তো আর নেই। এখন কিসের আশায় এই বাড়িতে পড়ে থাকবি? তোকে লোকে নানান রকমের কথা শোনাচ্ছে। এটা আমার কানে এসেছে, তাই তো আমি ছুটে এসেছি। তোর কাপড় চোপড় গুছিয়ে নে, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব। এসব কি বলছো মামু? বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কার অপেক্ষায় এই বাড়িতে থাকবি? দেখ মা, মাত্র কয়েক বছর বয়স হয়েছে তোর, এখনো তোর গোটা জীবন পড়ে রয়েছে। আমি আবারও তোর বিয়ে দিব, তুই নতুন করে সবটা শুরু করবি। এই বাড়িতে পড়ে থেকে তোর জীবন নষ্ট হতে দিব না আমি। তুই চল আমার সাথে। রাদেশ চৌধুরীর কথা শুনে শান্তা মির্জা এগিয়ে এসে বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আম্মা এখন বাড়িতে নেই। এই সুযোগে এই অপয়া অলক্ষ্মী মেয়েকে নিয়ে বিদায় হন আমার বাড়ি থেকে। বিয়ের পর পরই আমার ছেলেটাকে খেয়ে নিল এই অপয়া অলক্ষ্মী মেয়েটা। আমারই ভুল হয়েছিল ওকে এই বাড়ির বউ করে আনার। এখন আমার ছেলেটাই যখন বেঁচে নেই, তখন এই অপয়া অলক্ষ্মী মেয়েকে দিয়ে আমার কোনো কাজ নেই। শুধু শুধু আমার স্বামীর অন্য ধ্বংস করবে, যেটা আমি হতে দিব না। আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার ভাগ্নিকে আমার বাড়ি থেকে নিয়ে যান, না হলে সবাই এসে পড়লে ঝামেলা হবে। শান্তা মির্জার কথা শুনে চোখ থেকে আপনি পানি গড়িয়ে পড়ে সিজদার। সে তো চায়নি সাইফান মারা যাক। সাইফান যেমন তার ছেলে তেমনি তার ও স্বামী। সাইফানের জন্য তার ও কষ্ট হচ্ছে। সে চেয়েছিল সাইফানের স্মৃতি আঁকড়ে ধরে এই বাড়িতে পড়ে থাকতে। কিন্তু শান্তা মির্জা যখন চাইছে না তখন সিজদা ও আর এই বাড়িতে থাকতে চায় না। সিজদা চোখের পানি মুছে নিয়ে বলল, বিয়ের সময় আমি ওই বাড়ি থেকে তো কিছুই আনিনি মামু, কি বা নেওয়ার আছে আমার। তুমি চলো বলে সিজদা রাশেদ চৌধুরীর হাত ধরে বেরিয়ে যাওয়ার আগেই সার্জিস এসে বলল, তুমি কোথাও যাবে না সৌন্দর্যময়ী, তুমি এই বাড়িতেই থাকবে। সিজদার আগে একবার বিয়ে হয়েছিল, বর মারা গিয়েছে, ও একটা বিধবা মেয়ে। তুমি পারবে একজন নামকরা হার্ট সার্জন হয়ে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে? বিথি চৌধুরী কথা শুনে মির্জা পরিবারের সদস্যরা হকচকিয়ে যায়। কিন্তু রাদের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় না। রাত শান্ত স্বরে বলে, সিজদা বিধবা হোক বা 4 বাচ্চার মা হোক, আই ডোন্ট কেয়ার। সিজদার পাস্টে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে জানতে ইন্টারেস্টেড নই আমি। আমি সিজদাকে বিয়ে করতে চাই, দ্যাটস ফাইনাল। রাদের কথায় তেতে উঠলেন শান্তা মির্জা। রুর কণ্ঠে বললেন, আমার তো মনে হচ্ছে সত্যি সত্যিই তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। তোর বোধ বুদ্ধি লোপ পেয়েছে। তুই তোর নিজের জায়গাটা ভুলে যাচ্ছিস। সমাজে আমাদের যথেষ্ট নামডাক রয়েছে। তুই কি আমাদের মানসম্মান ধুলোয় মিশিয়ে দিতে চাচ্ছিস? এতক্ষণে চুপচাপ সবটা শুনছিলেন হালিমা বেগম। কিন্তু তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না।
তিনি শান্তা মির্জাকে বাধা দিয়ে বললেন, দাদুভাই অ্যাডাল্ট পারসন, তার নিজস্ব মতামত প্রকাশের রাইট আছে। তাছাড়া সংসার তো আর তুমি করবে না, দাদুভাই করবে। তাহলে দাদুভাইকেই নিজের জীবনের ডিসিশন নিতে দাও। বিয়ে সারা জীবনের ব্যাপার। মনের অমিলে বিয়ে করলে সংসার, বাচ্চা কাচ্চা হয় ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যকার বন্ডিংটা ঠিক গড়ে ওঠে না। তাছাড়া সিজদার ভরণপোষণের দায়িত্ব রাত নিবে, সমাজের লোকেরা নিবে না। তাই দয়া করে সমাজের দোহাই দিয়ে দাদুভাইয়ের জীবনটা নষ্ট করে দিও না। এই সমাজে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া যায়, কিন্তু ডিভোর্সি বা বিধবা মেয়েকে বিয়ে করা যায় না। সবার সাথে আমার বাবুনের তুলনা করবেন না আম্মা। চাঁদের খুঁত থাকলেও আমার বাবুনের কোনো খুঁত নেই। আমি চাই না কোনো কলঙ্কিত মেয়ের কলঙ্কের দাগ আমার বাবুনের গায়ে লাগুক। মা, বউয়ের কথা কাটাকাটি দেখে লজ্জায় মাথা নিচু হয়ে যায় ফারুক মির্জার। রাশেদ চৌধুরী তার বাল্যকালের বন্ধু। দুই বন্ধুর সম্পর্ক আরও মিষ্টি, আরও গভীর করতে তাদের দুইজনের সম্মতিতে কনে দেখার আয়োজন করা হয়। যদিও রাদের বিয়েতে ঘোর আপত্তি ছিল। তিনি ভেবেছিলেন রাদ এই জেনারেশনের ছেলে। ঐশ্বর্যের মতো স্মার্ট মেয়েকে দেখে রাদ অপছন্দ করতে পারবে না, বিয়েতে রাজি হয়ে যাবে। কিন্তু এখানে আসার পর থেকেই তিনি লক্ষ্য করেন রাদ একটি বারো ঐশ্বর্যের দিকে তাকিয়ে দেখেনি। সার্বক্ষণিক তার দৃষ্টি সিজদার দিকে ছিল। সিজদাকে তার খারাপ লাগে না, বরং ভালো লাগার পরিমাণটাই বেশি। এমন মিষ্টি, গুণবতী একটা মেয়েকেই তিনি হালিমা মঞ্জিলের বৌমা হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু রাদ বা শান্তা মির্জার কাছে কখনোই কথাটা বলা হয়ে ওঠেনি। আজ যখন কথাটা বলার সুযোগ এসেছে, তখন আর তিনি সুযোগ হাতছাড়া করলেন না। শান্ত স্বরে বললেন, শান্তা, আমার মনে হয় রাদের জীবনের ডিসিশনটা তুমি রাদকেই নিতে দাও। তুমি মুখে কুলু পেটে বসে থাকো। ছেলেটা তো আমার, তাই ছেলের ভালো মন্দ দেখার দায়িত্বটাও আমার। রাদ সিজদার দিকে চেয়েছিল। শান্তা মির্জার কথা শুনে তার দৃষ্টি নামিয়ে নেয়। বরাবরের মতো শান্ত স্বরে বলে, বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না আম্মির। ইনফ্যাক্ট আমি তো এখানে আসতেই চাইনি। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিয়ে আসা হয়েছে। আমি কখনোই আপনার কথার অবাধ্য হয়নি আম্মির। কিন্তু আজকে আপনার কথার অবাধ্য হতে আমি বাধ্য হচ্ছি। আমি বিয়ে করলে সিজদাকেই করব। তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস বাবুন। নিজের জীবনের ডিসিশন নিজেই নিতে শিখেছিস। এখন আর আমাকে তোর প্রয়োজন নেই। তোর যা মন চায় কর বলেই শান্তা মির্জার আগে গজগজ করতে করতে বেরিয়ে যান। মির্জা পরিবারের সদস্যদের এমন ন্যাকামি সহ্য করতে পারছিল না ঐশ্বর্য। সে ভেতরে ভেতরে রাগে ক্ষোভে ফেটে পড়ে আগুন চোখে সিজদার পানে চায়। সিজদা নীরবে চোখের পানি ফেলতে ব্যস্ত। সে কখনোই চায়নি তার জন্য কোনো ঝামেলার সৃষ্টি হোক। সিজদা সন্তর্পণে চোখের পানি মুছে নেয়। ড্রয়িং রুম থেকে প্রস্থান করতে গেলেই পেছনে থেকে হাতে টান পায়। সিজদা পেছনে তাকাতেই দেখে হালিমা বেগম সিজদার হাত আটকে দিয়েছে। তিনি সিজদাকে নিয়ে রাদের পাশে বসিয়ে গয়নার বাক্স থেকে একজোড়া বালা বের করে সিজদার হাতে পরিয়ে দেন। সিজদাকে প্রাণভরে দোয়া করে সকলে চৌধুরী প্যানেল থেকে বেরিয়ে পড়েন। তারা যেতেই বিথি চৌধুরী সিজদার দিকে তেড়ে আসে। সিজদা কিছু বুঝে ওঠার আগেই সিজদার চুল নিজের মুঠোয় পুড়ে নেয়। ব্যথায় আর্তনাদ করে উঠে সিজদা। ভেজা গলায় বলে, আহ, মামিমা লাগছে আমার, প্লিজ ছেড়ে দাও। লাগুক, তোকে আজকে আমি মেরাই ফেলব মুখোপুরি। নিজে সংসার করতে পারিস নি দেখে আমার মেয়েটা সংসার শুরু করার আগেই ভেঙে দিলি। পেটে পেটে এত হিংসা ছিল তোর। যখনই শুনেছিস এত বড় ঘর থেকে আমার সোনা বাচ্চাটার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, তখন থেকেই মনে মনে ফন্দি এঁটে বসেছিলি তুই। কুজো হয়ে চিত হয়ে শোবার শখ জেগেছে তোর, তাই না? তোর শখ আজ আমি বের করছি বলেই বিথি চৌধুরী সিজদাকে এলোপাথারি থাপ্পড় দিতে লাগল।
ঐশ্বর্য উপর থেকে সেই দৃশ্য দেখে দৌড়ে কিচেনে ছুটে গিয়ে কিচেন থেকে গরম খুন্তি এনে বিথি চৌধুরীর হাতে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, দাও মম, দাও, এই গরম খুন্তা দিয়ে আচ্ছা করে দাও। এই মেয়েটার জন্য, শুধুমাত্র এই মেয়েটার জন্য আজকে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান অপদস্থ হতে হয়েছে। আমি এত সুন্দরী হবার পরেও ওই বুড়ি, এমনকি রাত বেবিও আমাকে রিজেক্ট করেছে। আমারই চোখের সামনে আমার জন্য নিয়ে আসা স্বর্ণের বালা এই গাইয়া বিধবা মেয়েটার হাতে পরিয়ে দিয়েছে। এই বিধবা মেয়েটার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আমি আর নিতে পারছি না মম। তুমি প্লিজ এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। বিথি চৌধুরীর চোখ থেকে যেন অগ্ন্যুৎপাত হচ্ছে। তাদের এই অপমান তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি রাগের বর্ষবতী হয়ে গরম খুন্তি সিজদার হাতে চেপে ধরেন। সিজদা ব্যথায় আর্তনাদ করে ওঠে। তার গগনবিদারী চিৎকারে যেন ভূপৃষ্ঠ কম্পিত হয়। তবুও বিথি চৌধুরীর মন গলে না। তিনি সিজদার হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের দেন। কর্কশ কণ্ঠে বললেন, এতগুলো বছর দুধ কলা দিয়ে কালনাগানি পুষেছি বাড়িতে, কিন্তু আর না। আজ এক্ষুনি এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতেই সিজদার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সিজদা বিথি চৌধুরীর সামনে নতজানু হয়ে বলল, তোমরা ছাড়া কে আছে আমার মামিমা? তোমাদের ছেড়ে আমি কোথায় যাব বলো? আমাকে যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে নিব, কিন্তু আমার মাথার উপরের ছাদটুকু কেড়ে নিও না মামিমা। চুপ, একদম চুপ। তোর এই চোখের পানি আর ভোলাভালা চেহারা দিয়ে হালিমা বেগম সহ মির্জা পরিবারের সদস্যদের ভোলাতে পারলেও আমাকে ভোলাতে পারবি না। এই বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না বলেই বিথি চৌধুরী সিজদাকে ধাক্কা মেরে দেন। সিজদা তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলেই একটা পুরুষালী শক্ত হাত এসে সিজদার কোমর আঁকড়ে ধরে। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে সিজদাকে বাড়ি থেকে বের করে দেওয়ার? কে রাইট দিয়েছে তোমাকে? আমার অবর্তমানে তুমি সিজদার উপর অত্যাচার নির্যাতন করো? এতটা নীচ তুমি? দরজায় নিজের স্বামী রাশেদ চৌধুরীকে দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছেন বিথি চৌধুরী। চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে তার। তিনি মুখে হাত দিয়ে দুকদম পিছিয়ে যান। আমতা আমতা করে বলেন, তোমার না আগামীকাল দেশে ফেরার কথা ছিল? হ্যাঁ ছিল। গতকালই কাজ শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম না বলে দেশে ফিরে সবাইকে সারপ্রাইজ দিব। কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজড। তোমার ভিন্ন একটা রূপ দেখতে পেলাম। প্লিজ রাশেদ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি জানো না এই মেয়েটা আমাদের কত বড় ক্ষতি করেছে। শুধুমাত্র ওর জন্য এত ভালো একটা পাত্র আমাদের হাতছাড়া হয়ে গেল। বিধবা মেয়েটা। সম্পূর্ণ কথা শেষ করতে পারে না বিথি চৌধুরী। রাশেদ চৌধুরী এক হাতে তাকে থামিয়ে দেয়। গম্ভীর গলায় বলে, আমি সবটা জানি বিথি। ফারুক অনেক আগেই আমাকে ইনফর্ম করেছে। রাত যখন সিজদাকে বিয়ে করতে চাইছে, তখন আমার আর এই বিষয়ে কোনো আপত্তি নেই। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে রাশেদ? নিজের মেয়ের থেকে বোনের মেয়ে তোমার কাছে বড় হয়ে গেল? সিজদা, ঐশ্বর্য দুজনেই আমার কাছে সমান। আমি সিজদাকে কখনোই ঐশ্বর্যের থেকে আলাদা চোখে দেখিনি। বরং আমি সিজদার প্রতি কৃতজ্ঞ। সিজদার জন্যেই আজকে আমরা এইখানে দাঁড়িয়ে রয়েছি। যেটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। ঐশ্বর্যের জন্য আমি অন্যত্র পাত্র দেখব। মহা ধুমধামে আমি আমার মেয়ের বিয়ে দিব। কিন্তু সিজদার বিয়েটা রাদের সাথেই হবে। এটাই আমার শেষ কথা। তবে তুমি একাই তোমার বোনের মেয়ের বিয়ে দাও। আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছি। একটা কথা কি জানো বিথি? যারা অন্যের ভালো দেখে জ্বলে, তারা কখনোই সুখী হতে পারে না। এরা সারা জীবন ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। শুধুমাত্র হিংসার বর্ষবতী হয়ে তুমি যদি বাপের বাড়ি চলে যাও, তবে আমিও বলতে বাধ্য হচ্ছি এটাই তোমার শেষ যাওয়া হবে।
তুমি আর কখনোই এই বাড়িতে ফিরতে পারবে না। এখন তুমিই সিদ্ধান্ত নাও। তুমি কি চাও? বিথি চৌধুরী কিছু বলার আগেই সিজদা রাশেদ চৌধুরীর সামনে নতজানু হয়ে বলে, তুমি প্লিজ থামো মামু। আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে কোনো প্রকার ঝামেলার সৃষ্টি হোক। আমি এই বিয়েটা করতে চাই না মামুট। তুমি তাদেরকে ফোন করে জানিয়ে দাও। এত বড় বাড়ির বউ হবার যোগ্যতা আমার নেই। রাজ স্যারের পাশে ম্যাডামকেই মানাবে, আমার মতো গাইয়া বিধবা মেয়েকে নয়। বড়দের মাঝখানে তুই কথা বলতে এসেছিস কেন সিজদা? বেয়াদবি মাপ করো মামু। কিন্তু সমস্যাটা যেহেতু আমাকে নিয়ে সৃষ্টি হয়েছে, সেহেতু তুই আর একটা কথাও বলবি না সিজদা। আমার মাথাটা খুব ধরেছে। জটজলদি এক কাপ চা করে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বলে সিজদা হতদন্ত হয়ে কিচেনে ছুটে যায়। কিচেনে সালেহা বেগম এঁটো বাসন পরিষ্কার করছিলেন। সিজদাকে ছুটে যেতে দেখে তিনি শাড়ির আঁচলে হাত মুছে নেন। সিজদাকে বুকে টেনে নেন, কপালে চুমু দিয়ে বলেন, ভালো মানুষের সাথে সবসময়ই ভালোই হয় রে সিজদা। সেবার ভাইজানের অনুপস্থিতিতে বড় ম্যাডাম জোর কইরা একটা বিয়াত্তা গাঞ্জাখোর মদখোর পোলার লগে তোর বিয়া দিছিল। আল্লাহ হয়তো চাননি ওই পোলার লগে তোর সংসার হোক। বাড়ি যাওনের আগেই অ্যাক্সিডেন্টে পোলাটা মইরা গেল। তোর না হলো শ্বশুর বাড়ি যাওয়া, আর না হলো স্বামীর সংসার করা। সেই দিন আমার খুব খারাপ লাগছিল তোর কথা ভাইবা। কিন্তু দেখ আল্লাহর কি লীলা খেলা। কত বড় বাড়ির বউ হবি তুই। তোর বর মেলা বড় ডাক্তার, দেখতেও পুরাই নায়ক। আমি তো তারে প্রথম দেহাতেই ওই যে কি জানি কয় ত্রিশ বা 20 হেইরা খাইছি, কিন্তু শরমে কইতে পারি নাই। সালেহা বেগমের কথা শুনে আপনা আপনি সিজদার মুখে হাসি ফুটে ওঠে। হাসতে হাসতে পেটে খিল লাগার মতো অবস্থা তার। সিজদাকে প্রাণ খুলে হাসতে দেখে সালেহা বেগমের চোখের কোণে জল জমে। সেই কবে মেয়েটাকে শেষ হাসতে দেখেছে সেটা স্মরণে নেই তার। তিনি সিজদার দিকে এগিয়ে যান। সিজদার বাহু ধরে বললেন, এই মাইয়া, এমন পাগলের মতো হাসছিস ক্যারে? তোর উপরে আবার জিন ভূত ভর করল না তো? সিজদা হাসি থামায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে, তোমার কথা শুনে হাসছি খালা। ওটা ক্রিস ব্রিস নাট, ক্রাশ। সে যাই হোক, আমার একখান কথার লাইগা যে তুই হাসছস, হেইডাই আমার কাছে অনেক। দোয়া করি মা তোর বাকি জীবনটা যেন এমন হাসি খুশিতেই কাইটা যায়। তোরে যেন আর কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে না পারে। যাদের জন্মই হয়েছে দুঃখ কষ্ট সহ্য করার জন্য, তাদের কপালে কি আর শোক সহ্য হবে খালা? সালেহা বেগম কিছু বলার আগেই কলিং বেল বেজে ওঠে। সিজদা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার বাইরে একজন ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে, তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ। সিজদাকে লোকটা মিষ্টি হাসি উপহার দেয়, মোটা কণ্ঠে বলে, এই বাড়িতে সিজদা ম্যাডাম কে আছেন? নিজের নামের পাশে ম্যাডাম শুনে সিজদা একটু থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলে, জি, আমি সিজদা। ড্রাইভার সিজদার হাতে শপিং ব্যাগগুলো দেয়। সিজদা কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা বলে, এগুলো আপনার জন্য, রাজ স্যার পাঠিয়েছেন। সিজদার মুখ অটোমেটিক হা হয়ে যায়। এত এত শপিং তার জন্য? সেটাও আবার কিছুক্ষণ আগে পরিচয় হওয়া সম্পূর্ণ একজন অপরিচিত লোক পাঠিয়েছে। সিজদা ব্যাগগুলো নিতে নারাজ হয়। তখনই ড্রাইভারের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে স্যার নামটা জ্বলজ্বল করছে। ড্রাইভার ফোন রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে গম্ভীর স্বরে ভেসে আসে, ব্যাগগুলো ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছ তো? আমি ম্যাডামের সামনেই দাঁড়িয়ে রয়েছি স্যার। ম্যাডাম কিছুতেই ব্যাগগুলো নিতে চাইছে না। ওকে, তুমি ম্যাডামের কাছে ফোনটা দাও। ঠিক আছে স্যার বলে ড্রাইভার সিজদার দিকে ফোন এগিয়ে দেয়। সিজদা ড্রাইভারের থেকে ফোন নিয়ে মিষ্টি কণ্ঠে সালাম দেয়। রাত তখন নিজের চেম্বারে ছিল।
কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলার পাশাপাশি ফাইল চেক করছিল। আকস্মাৎ সিজদার মিষ্টি কণ্ঠস্বর শুনে বুক ধুক করে ওঠে তার। রাত এক হাতে তার বুকের বাঁ পাশ চেপে ধরে। শুকনো ঢোক গিলে সালামের উত্তর দিয়ে বলে, তুমি নাকি আমার দেওয়া গিফট গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করছ? সিজদা কি উত্তর দিবে জানা নেই তার থেকে রেসপন্স না পেয়ে রাত আবারও বলল, তুমি ডক্টর রাদের উডবি ওয়াইফ। একজন ডক্টরের ওয়াইফ রংচটা থ্রিপিস পরে থাকবে, এটা খুবই দৃষ্টিকটু লাগছে আমার কাছে। তাই তো আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিছু ড্রেস পাঠিয়েছি। সিজদা নিচু স্বরে বলে, এসবের কি দরকার ছিল? এমনটা নয় যে আমার কোনো ভালো ড্রেস নেই, আমি সাদামাটাতেই কমফোর্ট ফিল করি। দরকার আছে, তুমি বিশ্বাস করবে কি না জানি না, তবুও বলছি, আমার মনটা আর আমার নেই। প্রথম দেখাতেই তোমার হয়ে গিয়েছে। তোমার চোখের গভীরতায় আমি ডুবে গিয়েছি। সেই সাথে তোমার দুঃখ কষ্টগুলো আমার করে নিয়েছি। একটা বার বিশ্বাস করে আমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে দেখ। কসম খোদার, আমি পৃথিবীর সর্বসুখ তোমার পায়ের তলায় এনে দিব। সিজদা যেন কথা বলতে ভুলে গিয়েছে। চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। তবে এই জল দুঃখের নয়, সুখের। উপর থেকে এসব দৃশ্য দেখে ঐশ্বর্যের ভেতরে আগুন জ্বলে ওঠে। ঐশ্বর্য হাত থেকে নিজের ফোন ছুঁড়ে নিচে ফেলে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, না না না, আর সহ্য করতে পারছি না আমি। এসব আমার পাবার কথা ছিল। ওই গাইয়া মেয়েটা এত কিছু ডিজার্ভ করে না। আমার কিছু একটা করতে হবে, করতেই হবে। অতঃপর ঐশ্বর্য কিছু একটা ভেবে বলে, ইস, উড়িয়ে দিব, জাস্ট উড়িয়ে দিব। তখন না থাকবে বাঁশ, আর না বাজবে বাঁশি। এবর্ষণ করাবে মানে? ইংরেজি বুঝিস না? এবর্ষণ করব মানে আমি বাচ্চাটাকে রাখতে চাইছি না, গর্ভপাত করতে চাইছি। বুঝতে পারছিস নাকি আরও খোলসা করে বলতে হবে? এটা তুমি করতে পারো না ঐশ্বর্য। একটা ছোট্ট প্রাণ তোমার মধ্যে বেড়ে উঠছে, এই পৃথিবীতে আসার জন্য প্রহর গুনছে। তুমি তাকে দুনিয়ার আলো দেখানোর আগেই মেরে ফেলতে পারো না। পাপ আমি করেছি, আমি পাপী, কিন্তু আমার বাচ্চাটা পবিত্র। তুমি আমার পাপের শাস্তি আমার বাচ্চাকে দিতে পারো না। আমি তোর থেকে জ্ঞান নিতে চাইছি না রক্তিম, তোর জ্ঞান নিজের পকেটে রাখো। একটা অবিবাহিত মেয়ে পেটে বাচ্চা নিয়ে ঘুরবে, ব্যাপারটা যদি জানাজানি হয়, ভাবতে পারছিস আমার ঠিক কী অবস্থা হবে? আমি ব্যাপারটা বুঝতে পারছি ঐশ্বর্য। সেদিনের করা ছোট্ট একটা ভুলের জন্য তোমাকে এতটা সাফার করতে হবে, আমি সত্যিই বুঝতে পারিনি। সরি ঐশ্বর্য। তুমি চাইলে আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করব, তোমাকে পরিপূর্ণ স্ত্রীর মর্যাদা দিব। তোমার পেটের বাচ্চাটা তার পিতৃপরিচয় পাবে। বাচ্চাটা বাকি কথা বলতে পারে না রক্তিম। ঐশ্বর্য তাকে থামিয়ে দেয়, কর্কশ কণ্ঠে বলে, স্টপ অল দিস ননসেন্স। তুই ভাবলি কি করে আমি তোর মতো একটা বেকার ছেলেকে বিয়ে করব? আমার এক সপ্তাহের পার্লার খরচ দিয়ে তোদের গোটা মাসের সংসার চলে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বন্ধ কর। আমি আমার কথা ভেবে তোমাকে বিয়ের প্রপোজাল দেইনি, তোমার সেফটির কথা ভেবে বলেছিলাম। আমরা দুজনে বিয়ে করে নিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, বাচ্চাটাও দুনিয়ার আলো দেখতে পেত, আর তোমাকেও কলঙ্কের বোঝা বয়ে নিয়ে বেড়াতে হতো না। আমাকে নিয়ে তোর এত ভাবতে হবে না। ইনফ্যাক্ট আমি এই ব্যাপারে তোকে ইনফর্মও করতাম না। কিন্তু এবর্ষণ করালে আমি বাড়ি বা হোস্টেলে থাকতে পারবো না। তোকে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে রক্তিম। ঠিক আছে, তুমি যখন সবটা স্বাভাবিকভাবেই নিয়েছ, তখন আর আমার বলার কিছুই নেই। তুমি যা চাও তাই হবে। কবে, কখন, কোথায় আসতে হবে আমি টেক্সট করে জানিয়ে দিব বলেই ঐশ্বর্য সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শ্বাস টেনে দরজায় তাকাতেই দেখে বিথি চৌধুরী দাঁড়িয়ে রয়েছে। বিথি চৌধুরীকে দেখে শুকনো ঢোক গিলে ঐশ্বর্য।
মনে মনে বলে, মম কখন এসেছে? মম আবার আমার সব কথা শুনে নেয়নি তো? ভেতরে ভেতরে শঙ্কা বিরাজ করে ঐশ্বর্যের। তবুও মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলে, মম তুমি বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন? ভেতরে আসো। বিথি চৌধুরী নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। সন্তপর্ণে শাড়ির আঁচলের তলা থেকে একটা ছোট্ট বোতল বের করে ঐশ্বর্যের হাতে দেয়। ঐশ্বর্য চমকে ওঠে। বার কয়েক চোখের পলক ফেলে বলে, এটা তো বিষের বোতল মম। হ্যাঁ বেইবি, এটা বিষের বোতল। কিন্তু বিষ দিয়ে তুমি কি করবে মম? ও মাই গড, তুমি কি বিষ খেয়ে তা করতে চাইছ মম? বিথি চৌধুরী বাঁকা হাসেন। তাকে হাসতে দেখে ঐশ্বর্য অবাক হয় বইকি। মুহূর্তের মধ্যেই যেন তার মন পড়তে সক্ষম হয় ঐশ্বর্য। মুচকি হেসে বলে, ইউ আর রিয়েলি গ্রেট মম। দুপুরে মির্জা পরিবারের সদস্যদের দ্বারা অপমানিত হবার পরেই আমি ভেবেছিলাম এর বদলা সিজদার উপর দিয়ে নিব। পথের কাঁটা উপড়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু তোমার শয়তানি মাথায় ঠিকই শয়তানি বুদ্ধি এসেছে। তুমি আসলেই একটা শয়তান। শুধুমাত্র সিজদার জন্য আমার সংসার ভাঙ্গতে বসেছে। তোমাকে চরমভাবে অপমানিত হতে হয়েছে। এর মূল্য তো সিজদাকে দিতেই হবে। শত্রুর শেষ রাখতে নেই বেইবি। যাও গিয়ে সিজদার খাবারে এটা মিশিয়ে দিয়ে আসো। সিজদার পরাণের সালেহা খালা তাকে পরম যত্নে নিজ হাতে খাবার মেখে খাইয়ে দিবে। বেচারি খুনাখড়েও টের পাবে না যে তার আদরের মেয়েকে সে নিজ হাতে বিষ খাওয়াচ্ছে। সিজদাকে মারব আমরা, কিন্তু দোষ হবে সালেহা বেগমের। হা 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 হা। মির্জা পরিবারের সদস্যরা এক হয়েছে ডিনারের জন্য। শান্তা মির্জা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। ডাইনিং স্পেস জুড়ে পিনপতন নীরবতা কাজ করছে। নীরবতা ভেঙ্গে শান্তা মির্জা রাদের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিলেন, তোর চোখ না চুলো রে বাবুন? ঐশ্বর্যের মতো এত ভালো মেয়ে রেখে শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে পছন্দ করলি? রাত কিছু বলার জন্য উদ্যত হতেই হালিমা বেগম বলে উঠলেন, তুমি যাকে এত ভালো মেয়ে বলছ সে মোটেও ভালো মেয়ে নয় বৌমা। শাক ঝাড়লে সব শাকের মধ্যেই পোকা পাওয়া যায়। ঐশ্বর্য নামক শাকের মধ্যে পোকার পরিমাণটা একটু বেশি বই কম না। মেয়েটা সকলের সামনে অপমানিত হবে বলে আমি তখন কথাটা বলিনি। কিছুদিন আগে কোর্ট থেকে বাড়ি ফেরার পথে গাড়ি খারাপ হয়ে যায়। আমি রিকশা করে বাড়ি ফিরছিলাম। সামনেই একটা জটলা দেখতে পাই। আমি রিকশা থেকে নেমে ভেতরে গিয়ে দেখি ওই মেয়েটা একটা অর্ধনগ্ন ড্রেস পরে একজন রিকশাচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বাবার বয়সী একটা লোকের গায়ে হাত তুলতেও দুবার ভাবেনি। ওই খানকার লোকেরা বলাবলি করছিল মেয়েটা নাকি একটা ক্যারেক্টারলেস। মাঝরাতে মাতাল হয়ে ক্লাব থেকে বের হতে দেখেছে অনেকে। অসংখ্য ছেলেদের সাথে মেলামেশা করতে দেখেছে। আবার অনেকে নাকি সিগারেট খেতেও দেখেছে। এমন গুণবতী মেয়েকে এরপরও তোমার ছেলের বউ করতে চাও বৌমা? আমার ছেলের জন্য দেশে মেয়ের অভাব পড়েনি যে একটা মেয়ে খারাপ বলে তার জায়গায় বিধবা মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিতে হবে। হালিমা বেগম কিছু বলার আগেই রাত বলে উঠল, আম্মি সিজদাকে কেউ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে না। আমি স্বেচ্ছায় সিজদাকে গ্রহণ করছি। সিজদাকে নিয়ে যদি আপনার এতই সমস্যা হয়, আমি বিয়ের পর সিজদাকে এই বাড়িতে আনব না। আমি সিজদাকে নিয়ে অন্যত্র থাকব। রাদের কথা শুনে বুক ধুক করে ওঠে শান্তা মির্জার। তিনি প্রত্যুত্তরে তিনি কিছু না বলে হনহন করে হেঁটে নিজের রুমে চলে যান। রাদ নিঃশব্দে ডিনার শেষ করে রুমে আসে। বিছানার উপর থেকে ফোন নিয়ে মায়াবতী নামে সেভ করে রাখা নাম্বারে ডায়াল করে। এই মায়াবতী আর কেউ নয়, বরং সিজদা। রাত তখন কাপড়ের পাশাপাশি সিজদার জন্য একটা ফোনও পাঠিয়েছিল, যাতে তার মন বিষাদের সময় প্রেয়সীর মিষ্টি কণ্ঠের জাদুতে তার মন ভালো হয়ে যায়। ফোনে রিং হচ্ছে, সেই সাথে রাদের বুকের মধ্যে যেন ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। প্রেয়সীর কণ্ঠ শোনার জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে।
একবার, দুইবার, তিনবার রিং হয়, কিন্তু ফোন রিসিভ হয় না। রিসিভ হবেই বা কিভাবে? ফোন তো সিজদার হাতে ছিলই না। ফোন ছিল ঐশ্বর্যের হাতে। ঐশ্বর্য, বিথি চৌধুরী দুজনেই সিজদার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। সালেহা বেগম পরম যত্নে ভাত মেখে সিজদাকে খাইয়ে দিচ্ছিল। ঐশ্বর্য, বিথি চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ পায়। তাচ্ছিল্যের হাসি হেসে বলে, খুব লোভ ছিল না তোর রাদিয়াত মির্জার বউ হবার? বড়লোক বাড়ির বউ হবার লোভী তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল সিজদা। রাত বেইবি আর আমার মধ্যে আর কোনো দেয়াল রিল নাট। রাত শুধু আমার, শুধুই আমার। সিজদা তো মরেনি মম। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। বিষের কোনো ইফেক্টই সিজদার উপর পড়েনি। কেসটা কি হলো বলো তো মম? আমি নিজ হাতে সিজদার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি। সালেহা খালা সিজদাকে সেই বিষ মিশ্রিত খাবার খাইয়ে দিচ্ছে। এটাও নিজের চোখেই দেখলাম। এরপরও সিজদা বেঁচে গেল? মেয়েটা অমর নাকি? বিথি চৌধুরীর কপালে ভাঁজ পড়ে। তিনি নিজেও বুঝতে পারছেন না ঠিক কি হয়েছে। এমন মিরাকবেল কিভাবে হল? তাকে নিশ্চুপ দেখে ঐশ্বর্য এগিয়ে আসে। তার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি শিওর ওটা বিষই ছিল? আমার তো মনে হচ্ছে তুমি বিষের বদলে হোমিওপ্যাথি ঔষধ নিয়ে এসেছ। বিথি চৌধুরী এতটা কাঁচা খেলোয়াড় নয় বেইবি। কোনটা বিষ কোনটা হোমিওপ্যাথি ঔষধ সেটা বোঝার ক্ষমতা আমার আছে। তোমার ক্ষমতা শুধু মুখে মুখেই, কাজের বেলায় চার চার আনা। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো বেইবি। ভুলে যেও না আমি তোমার মম। তুমি আমার পেটে ছিলে, আমি তোমার পেটে ছিলাম না। ওকে। এতক্ষণে দরজার বাইরে দাঁড়িয়ে মামের কথা কাটাকাটি দেখছিলেন সালেহা বেগম। তাদের এহেন কার্যে সালেহা বেগম শাড়ির আঁচলের তলায় মুখ লুকিয়ে হাসেন। তাচ্ছিল্যের স্বরে বলেন, সাপের বাচ্চা সাপই হয়, মানুষ আর হইতে পারে না। মা, মাইয়া মিলে আমার বেটিরে মারতে চাইছিলি, কিন্তু রাখে আল্লাহ, মারে ক্যাডা? রাইতে যখন তোরা আমার বেটিরে মারার ছক কষছিলি, তখন হয়তো স্বয়ং আল্লাহ আমারে তোদের দুরায় পাঠাইছিল। তোরা বিষ দিয়ে আসার পরই আমি বিষ দেওয়া খাবার ফালাই দিছিলাম। আমার বেটি তো বিষ দেওয়া খাবার খাইনি। মরব কেমনে? বুঝবার পারছি মাইয়া দা তোগো চোখের বিষ হেয়া গেছে। তোরা খ্যাপা কুকুরের মতো মাইয়া ডার পেছনে লাগছস, কিন্তু লাভ হইব না। আমি বাচ্চা থাকতে আমার বেটির কোনো ক্ষতি হইতে দিব না, কোনো মতেই না। সিজদা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। দ্বিতীয় বর্ষের ছাত্রী সে। পড়াশোনা করার সুযোগটা তাকে রাশেদ চৌধুরী করে দিয়েছে। যদিও সিজদার পড়াশোনা নিয়ে ঘোর আপত্তি বিথি চৌধুরীর। সিজদাকে ভার্সিটিতে যেতে দিবে না বলে হাজারটা কাজ সিজদার হাতে ধরিয়ে দেয় সে। সিজদা বাড়ির কাজকর্ম সেরে ভার্সিটিতে আসে। পড়াশোনার পাশাপাশি 3টা টিউশনিও করে সিজদা। মাস শেষে 15,000 টাকা পায়। সেটা দিয়েই মোটামুটি সিজদার পড়াশোনার খরচ চলে যায়। সিজদা আজ ভার্সিটিতে যায়নি, টিউশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় সালেহা বেগম সিজদার রুমে আসে। কপাল কুঁচকে বলে, তুই কত বড় বাড়ির বউ হবি? তোর এখন কি দরকার মাস্টারগিরি করার? আজকেই তুই হকগোল রে কয়া দিবি তুই আর পড়াতে আইবি না। এমনটা হয় না খালা, 3 জনেরই সামনে পরীক্ষা। এখন যদি আমি পড়ানো বাদ দেই, তাহলে ওদের রেজাল্ট খারাপ হবে। তাছাড়া এখনও তো বিয়ের দিন নির্ধারণ করা হয়নি। বিয়েটা আদৌ হবে কিনা সেটাও জানি না। আমার মতো অভাগী বলতে বলতে সিজদার চোখের কোণে পানি জমে। সিজদা সন্তর্পণে চোখের পানি মুছে নেয়। মুচকি হেসে বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি খালা। দিনকাল ভালো না মা, সাবধানে যাস। ঠিক আছে খালা, তুমি টেনশন করো না বলে সিজদা বেরিয়ে পড়ে 2টা টিউশনি শেষ করে তার প্রিয় ছাত্রী কাকনকে পড়াতে যায়।
সেখানে গিয়ে জানতে পারে আজকে কাকুনের বাবা মায়ের বিবাহ বার্ষিকী। এটা জানা মাত্রই সিজদা বেরিয়ে আসতে চায়, কিন্তু কাকুনের বাবা মা তাকে কিছুতেই আসতে দেয় না। অগত্যা সিজদা রয়ে যায়। যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন অনেকটা বেলা গড়িয়ে গিয়েছে। সিজদা দ্রুত পৌঁছানোর জন্য বটতলার শর্টকাট রাস্তা বেছে নেয়। বটতলার রাস্তাটা অনেক নির্জন। বছর কয়েক আগে লতা নামের একটা প্রেগন্যান্ট মহিলা বটগাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই এই রাস্তায় মানুষের সমাগম নেই বললেই চলে। সিজদা দ্রুত কদমে পা ফেলে। আকস্মাৎ ফিসফিস আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করে তার। সিজদা কান খাড়া করে বোঝার চেষ্টা করে আওয়াজটা কোন দিক থেকে আসছে। মিনিট দুয়েক অতিবাহিত হয়। সিজদা বুঝতে পারে আওয়াজটা বটতলা থেকেই আসছে। সিজদা নিজের কিউরিসিটি দমিয়ে রাখতে পেরে বটতলার দিকে এগিয়ে যায়। সামনে দৃষ্টি যেতেই তার হাত পা যেন অবশ হয়ে আসে। মাটিতে একজন মধ্যবয়স্ক পুরুষ পড়ে রয়েছে। তার দুই বাহু চেপে ধরে রয়েছে দুইটা ছেলে। আরও দুইজন ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাদের হাতে রামদাট। রামদাট দেখেই সিজদার কণ্ঠনালী শুকিয়ে আসে। সিজদা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে। এরই মধ্যে বাইকের আওয়াজ তার কর্ণকুহরে প্রবেশ করে তার। সিজদা দেখে কেউ একজন বাইক নিয়ে এদিকেই আসছে। প্রচণ্ড ধুলো উড়ছে, যার দরুন সিজদা লোকটার মুখ দেখতে পায় না। আকস্মাৎ বাইকের শব্দ থেমে যায়। সাথে সাথে ধুলো উড়াও বন্ধ হয়ে যায়। সিজদা দেখে বাইক থেকে একজন পুরুষ নামছে। লম্বায় আনুমানিক 6 ফুট। উজ্জ্বল ফর্সা গায়ের রং। মাথার ঝাঁকড়া চুল। কানে মেয়েদের মতো ছোট্ট ইয়ারিং পরা। মুখ ভর্তি দাড়ি গোঁফ। গালের মধ্যে একটা টুথপিক রাখা, যেটাতে অনবরত বাইট দিচ্ছে লোকটা। লোকটার পরনে সাদা শার্ট, যার উপর দিকের দুইটা বোতাম খুলে রাখার দরুন বুকের উপর অঙ্কন করা ট্যাটু স্পষ্ট ফুটে উঠেছে। শার্টের সাথে 3/4 প্যান্ট পরেছে। লোকটা বাইক থেকে নেমেই কোমরে গুজে রাখা বন্দুক বের করে মাটিতে পড়ে থাকা লোকটার কপালে ধরে। গালের থেকে টুথপিক ফেলে দিয়ে বলে, তোর কইলজা দা কত বড় হয়েছে আমি দেখবার চাই মনু। মাটিতে পড়ে থাকা লোকটা গর্জে উঠে। কর্কশ কণ্ঠে বলে, আবেকে রে তুই? ও মোর খোদা! হালার পো হালায় কয় কি? হে নাকি মোরে চেনে না? অবশ্য তোর চিনবার কথাও না মনু। মোরে চেনে তোর মায়ে। তোর মারে গিয়ে জিগাস সিয়াদাত শাহরিয়ার সৌজন্য ক্যাডা? দেখবি লগে লগে বলবে, হে তোর বাপ লাগে বাপ। সৌজন্য নামটা শুনে লোকটা যেন ভীত তটস্থ হয়ে যায়। যেটা দেখে সৌজন্য লোকটার কলার চেপে ধরে মাটি থেকে তোলে। তার হাতে থাকা বন্দুক লোকটার কপালে স্লাইড করে নাক বরাবর ঘুরিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে, তুই আমার এই সিয়াদাত শাহরিয়ার সৌজন্যের বোনের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তার হাত ধরেছিস, তাকে বেড পার্টনার করতে চেয়েছিস। বোন আসেনি, কিন্তু বোনের ভাই এসেছে তোর বেড পার্টনার হতে। আমিও দেখতে চাই তোর কত দম বলেই সৌজন্য এক লাথি মেরে লোকটাকে নিচে ফেলে দেয়। রামদাট হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে ইশারা করতেই ছেলেটা সৌজন্যের দিকে রামদা ছুড়ে দেয়। সৌজন্য বাম হাতে রামদাট ক্যাচ ধরে। 1 মিনিটও কালবিলম্ব না করে এক কোপে লোকটার ডান হাত কেটে নেয়। রক্ত ছুটে এসে সৌজন্যের মুখে লাগে। সাদা শার্টে ছোপ ছোপ দাগ পড়ে যায়। দূর থেকে এই দৃশ্য দেখে সিজদা চিৎকার করে ওঠে। সিজদার চিৎকারের আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করতেই সৌজন্য সিজদার পানে চায়। সিজদা দুহাতে নিজের মুখ চেপে ধরে। ভয় প্রাণ পাখিটা বেরিয়ে আসার উপক্রম হয়েছে। চোখের সামনে সবটা ব্লার হয়ে উঠেছে। সৌজন্য দৌড়ে সিজদার কাছে যায়। সিজদা প্রাণপণ চেষ্টা করে পালানোর, কিন্তু পারে না। মনে হয় তার পায়ে যেন কেউ পেরেক ঠুকে আটকে দিয়েছে। সিজদা শেষবারের মতো কালেমা পড়ে নেয়। ঢলে পড়ে সৌজন্যের বুকে। এই গেদু চোখ খোল, চোখ খোল বলছি, কথা বল, তোকে সিয়াদাত শাহরিয়ার সৌজন্য ডাকছে।
শুনতে পারছিস তুই? সৌজন্য বার কয়েক সিজদাকে ডাকার পরেও সিজদা কোনো রেসপন্স করে না। বিরক্তিতে মুখ থেকে চ জাতীয় শব্দ বেরিয়ে আসে তার। সৌজন্য সিজদাকে পাজা কোলে তুলে নেয়। এদিক ওদিক নজর ঘুরিয়ে দেখে বটগাছের নিচে বসার জন্য গোলাকৃতি করে শান বাঁধানো। সৌজন্য সেখানে গিয়ে বসে সন্তর্পণে নিজের উরুর উপর সিজদার মাথা রাখে। দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। কর্কশ কণ্ঠে বলে, হালার পো হালারা এহানে খাড়ায় খাড়ায় কারবালডা হালাও। চোখে কি নেবা পড়ছে সবার? দেখছিস একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? জলদি যা, যেখান থেকে পারিস ডক্টর নিয়ে আয়। ডক্টর নিজের ইচ্ছায় আসতে না চাইলে তুলে নিয়ে আসবি। প্রয়োজনে দুই একটা দানা ভরে দিবি। ছেলেদের মধ্যে থেকে রকি নামের একটা ছেলে বলে উঠল, ছোট মুখে একখান কথা কইতাম ম্যাবাই। মাইয়া দা ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হয় চোখে মুখে পানির ঝাপটা দিলেই চেতন হইব। হুদাই ডক্টর আনলে ঝামেলা বাড়বে, বই কমবে না। তাইলে খাড়ায় আছো স্ক্যান ছামার পো। ছাদ কইরা পানি আনো। সৌজন্যের এহেন আচরণে সবাই যেন অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। প্রায় এক যুগ সৌজন্যের সাথে উঠাবসা তাদের। কখনো কোনো মেয়ের জন্য এতটা বিচলিত হতে দেখেনি সৌজন্যকে। নারী জাতির প্রতি চরম ক্ষোভ তার। একমাত্র নিজের বোন ছাড়া অন্য কোন মেয়ের ছায়াও মারিয়ে দেখে না সৌজন্য। সেখানে একজন মেয়েকে নিজের উরুতে ঠাঁই দিয়েছে সৌজন্য, তার জন্য বিচলিত হয়ে পড়েছে। এই ব্যাপারটা তাদের কাছে সাপের 5 পা দেখার মতো মনে হয়। রকি 5 মিনিটের মাথায় পানির বোতল নিয়ে ফেরেট। সৌজন্য চোখ বড় বড় করে রকির দিকে তাকায়। তাচ্ছিল্যের স্বরে বলে, রোগী যেমন তেমন। রোজা 6 মাস। ভুল হয়ে গেছে ম্যাবাই। কাছে পিঠে দোকান ছিল না, তাই একটু দেরি হয়ে গেল। তোদেরকে বেকার বেকার পালা আমার বলেই সৌজন্য ছো মেরে রকির হাত থেকে পানির বোতল ছিনিয়ে নেয়। সিজদার চোখে মুখে পানির ঝাপটা দেয়। বার কয়েক মুখে হালকা চাপড় দিয়ে বলে, এই মনু চোখ খোল। চোখে মুখে পানির ছিটা পড়তেই সিজদা চোখ খোলে। মাথা উঁচু করে সৌজন্যকে দেখা মাত্রই দুহাতে আঁকড়ে ধরে তাকে। বুকের সাথে মিশে যেতে চায়। কাপা কাপা গলায় বলে, আমি কিছু করিনি। আমি কিছু দেখিনি। আমি কাউকে কিছু বলবো না। আমাকে মারবেন না প্লিজ। সিজদার স্পর্শে সৌজন্যের উপর হৃদয় আলোড়ন সৃষ্টি হয়। তোলপাড় করে দেয় সবকিছু। সৌজন্য অঝরে ঘামতে থাকে। ফুলে ফেপে ওঠে শরীরের সমস্ত নিউরন। নারী জাতিকে সবসময় ঘৃণার চোখে দেখে এসেছে সে। সে একজন ডাকাত দলের লিডার। তার এই ডাকাত দলের লিডার হবার পেছনে একজন নারীর অসামান্য অবদান রয়েছে। যেখানে তাকে দেখলেই লোকের প্যান্ট ভিজে যায়, সর্বাঙ্গে নোনাজল বয়ে যায়। সেই মানুষটা আজ সামান্য নারী স্পর্শে কাতর হয়ে পড়েছে। ব্যাপারটা মাথায় চড়া দিতেই সৌজন্য এক ঝটকায় সিজদাকে সরিয়ে দেয়, যার ফলস্বরূপ সিজদা মাটিতে গিয়ে পড়ে। ব্যথায় আর্তনাদ করে উঠে সিজদা। সে আর্তনাদ কর্ণকুহরে প্রবেশ করতেই যেন সৌজন্যের রুহু পর্যন্ত কেঁপে ওঠে। সৌজন্য দৌড়ে গিয়ে সিজদাকে মাটি থেকে তোলে। সিজদার শরীর অসাড় হয়ে এসেছে, যেন বিন্দুমাত্র শক্তি নেই। মনে হচ্ছে তার চারিপাশ যেন ঘুরছে। সিজদার অবস্থা বেগতিক দেখে সৌজন্যের কপালে ভাঁজ পড়ে। সৌজন্য রূঢ় কণ্ঠে বলে, প্রথমবার জ্ঞান হারাইছোস। দ্বিতীয়বার জ্ঞান হারাইলে তোর সানডে মানডে ক্লোজ কইরা দিমু মাতারিট। সিজদা ভেজা নয়নে সৌজন্যের পানে চায়। সিজদার নয়নে নয়ন মিলিত হতেই যেন সৌজন্য সেই দৃষ্টির অতল গহ্বরে তলিয়ে যায়। নেশা ধরে যায় তার। সৌজন্য তড়িৎ গতিতে দৃষ্টি নামিয়ে নেয়। কর্কশ কণ্ঠে বলে, আমার সামনে থেকে দূর হ মাতারি। আর কখনো যেন তোকে আমার সামনে না দেখি। সিজদা যেন প্রাণ ফিরে পায়। সে নিঃশব্দে প্রস্থান করতে গেলেই পেছনে থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসে,
এই গেদু খাড়া। সিজদার পা থেমে যায়। পুনরায় বক্ষস্থল কেঁপে ওঠে। সিজদা এক হাতে নিজের পরিধেয় ওড়না চেপে ধরে। দুরু দুরু বুকে পেছনে ফিরে চায়। সৌজন্য সিজদার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকায়। শান্ত স্বরে বলে, এম্মে আয়। সিজদা দুরু দুরু বুকে সৌজন্যের কাছে যায়। সৌজন্য বাইকে উঠে বসে। সিজদার দিকে এক পলক তাকিয়ে বলে, বাইকে ওঠ। সিজদা ভীত তটস্থ হয়ে ওঠে। দু কদম পিছিয়ে যায়। মৃদু স্বরে বলে, লাগবে না, আমি যেতে পারব। সৌজন্য রক্তচক্ষু নিয়ে সিজদার পানে চায়। ধমকের স্বরে বলে, তুই কি পারবি কি পারবি না সেটা জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। বাইকে উঠতে বলেছি। চুপচাপ বাইকে উঠো, নতুবা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছানোর জন্য তোর দুইটা পা থাকবে না, আর না থাকবে মুখ দিয়ে না শব্দটা উচ্চারণ করার জন্য তোর দুইটা ঠোঁট। সৌজন্যের ধমকে কেঁপে উঠে সিজদার জীর্ণ শীর্ণ বুক। চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। কাঁদতে কাঁদতে চোখ জ্বলছে তার। নাকের পাটা ফুলে উঠেছে। সিজদা এক হাতে মাথায় ঘোমটা টেনে নেয়। গুটি গুটি পায়ে এগিয়ে যায় বাইকের দিকে। সৌজন্য লুকিং গ্লাসে একবার সিজদাকে পরখ করে নেয়। সিজদা বাইকে উঠছে না দেখে কোমরে গুজে রাখা বন্দুক বের করে। সিজদা এক মিনিটও কালবিলম্ব না করে বাইকে উঠে বসে। সৌজন্য বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। সিজদা ভয়ে সিটিয়ে গিয়েছে। মনে হচ্ছে এই বুঝি সে বাইক থেকে ছিটকে পড়বে। সিজদা মনে মনে কালেমা, দোয়া ইউনুস পড়তে থাকে। লুকিং গ্লাসে সিজদার দুই ঠোঁট নাড়তে দেখে সৌজন্য শুকনো ঢোক গিলে গালের মধ্যে থাকা টুথপিকে বাইট দিয়ে বলে, আমাকে ধরে বসত, নয়তো পড়ে যাবি। লাগবে না বলতে গিয়ে সিজদা থেমে যায়। এক হাতে আঁকড়ে ধরে সৌজন্যের শার্ট। সৌজন্য বাইকের স্পিড বাড়িয়ে দেয়। সিজদা আখিদয় বন্ধ করে নেয়। গায়ের সর্বশক্তি দিয়ে সৌজন্যের শার্ট আঁকড়ে ধরে, যার দরুন সৌজন্যের শার্টের অংশ ছিঁড়ে সিজদার হাতের মুঠোয় চলে আসে। সিজদার মুখ অটোমেটিক হা হয়ে যায়। ভয়, লজ্জা দুটোই ঘিরে ধরে তাকে। সৌজন্য ব্যাপারটা নোটিশ করে, কিন্তু কিছু বলে না দেখে সিজদা যেন হাফ ছেড়ে বাঁচে। মিনিট পাঁচেক নিঃশব্দে কেটে যায়। সিজদা বাইক থেকে নামবে, কিন্তু সৌজন্যকে বলার সাহস পায় না। হাঁসফাঁস করতে থাক। সৌজন্য ব্যাপারটা বুঝতে পেরে সিজদার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কিছু বলবি? সিজদা ছোট করে জবাব দেয়, আমি নামব। এখানেই রাখেন। সৌজন্য বাইক থামায়। রাগান্বিত স্বরে বলে, ভাত খাস না? ফ্যান খাস? গলায় জোর নেই তোর? চীনা হাঁসের মতো ফ্যাসফ্যাস করে শব্দ করছিস। সিজদা কথা বলে না। চুপচাপ বাইক থেকে নেমে হাঁটতে শুরু করে। সৌজন্য সেদিকে তাকিয়ে উঁচু আওয়াজে বলে, সিয়াদাত শাহরিয়ার সৌজন্য না কারো পাওনাদার হয়ে থাকে, আর না কারো নিকট দেনাদার হয়ে থাকে। সময়মতো এই শার্টের দাম সুদসহ উসুল করে নিব। তবে সেটা অর্থের বিনিময়ে নয়, অর্থের থেকেও দামি কিছুর বিনিময়ে। তৈরি থাকিস মনু। এই শুক্রবারেই সিজদা আর রাদের 4 হাত এক করে দিতে চাচ্ছি, যদি তোর কোনো আপত্তি না থাকে। এই কথাটা সেদিনই বলতাম আমি, কিন্তু বৌমা পাগলামি করে তোদের বাড়ি থেকে বেরিয়ে গেল, তাই আর বলা হয়ে ওঠেনি। দাদুভাই চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হোক। আমিও ভেবে দেখলাম শুভ কাজে দেরি না করাই ভালো। তোর আপত্তি না থাকলে এই শুক্রবারই রাত সিজদার বিয়েটা হবে। না না কাকিমা, আমার কোনো আপত্তি নেই। তবে শুক্রবারে বিয়ে মানে হাতে মাত্র 3টা দিন। এত কম সময়ে সবটা অ্যারেঞ্জ করব কিভাবে সেটাই ভাবছি। তোর কিছু ভাবতে হবে না রাশেদ, আমি আছি তো। বিয়েতে তোর একটা টাকাও খরচা করতে হবে না। যত টাকা লাগে সব আমি দিব। সিজদার বিয়েতে আপনার বা আমার কারো টাকারই প্রয়োজন নেই কাকিমা। ওর নিজেরই কোটি কোটি টাকা রয়েছে।
রাশেদ চৌধুরী কথা শুনে হালিমা বেগমের চোখে মুখে বিস্ময় প্রকাশ পায়। তিনি প্রশ্ন করার আগেই রাশেদ চৌধুরী বলেন, সিজদার বাবা রূপক অনেক বড় একজন বিজনেসম্যান ছিল। আমি রূপকের কোম্পানিতে চাকরি করতাম। রূপক ছিল আমার বস। আর আমি শুধুমাত্র তার একজন এমপ্লয়ি। অকস্মাৎ একদিন রিমি আমার অফিসে আসে। রিমিকে রূপকের পছন্দ হয়। রূপক আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে আসে। আমি সেদিন খুশিতে কথা বলতে ভুলে গিয়েছিলাম। ভাবতেই পারিনি আমার অফিসের বস আমার বোনকে বিয়ের প্রস্তাব দিবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে রূপক আর রিমার বিয়ে দিয়েছিলাম। তাদের বিয়ের 2 বছরের মাথায় সিজদার জন্ম হয়। রূপক তো খুশিতে কান্না করে দিয়েছিল। 1 সপ্তাহ ব্যাপী কাঙ্গাল ভোজনের আয়োজন করেছিল। চোখের সামনে ছোট্ট সিজদা বড় হতে থাকে। 10 বছর থেকে 11 বছরে পদার্পণ করে। রূপক তখন বিজনেসের কাজে দেশের বাইরে ছিল। ভেবেছিল সিজদাকে না জানিয়ে দেশে ফিরে তাকে সারপ্রাইজ দিবে। কিন্তু সিজদা পর্যন্ত রূপক পৌঁছাতে পারে না। বাড়ি ফেরার পথে ডাকাত দলের শিকার হয়। ডাকাতদের হাতেই মৃত্যু হয় রূপকের। রূপকের মৃত্যু মেনে নিতে পারে না রিমি। রিমিরও হার্ট অ্যাটাক হয়। হসপিটালে নিয়ে আসার সময় টুকুও পায়নি। রিমিও মারা যায়। সেদিন সিজদার কান্না দেখে গাছের পাতাও যেন ঝরে পড়ছিল। আমি সিজদার কান্না সহ্য করতে পারিনি। সিজদাকে আমার সাথে নিয়ে আসি। আমি কর্মচারী থেকে কোম্পানির মালিক হয়ে যাই। এই যে আমার বিশাল অট্টালিকা, টাকা পয়সা এসব কিছুই আমার নিজের না। সব কিছু সিজদার। এত কিছু থাকার পরেও আমার মেয়েটা অসহায়। আমি সবসময় চেয়েছি সিজদার জীবনে এমন কেউ আসুক, যার সিজদার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। সিজদার সবটা জেনেই তাকে গ্রহণ করবে। আমি সিজদার জন্য যেমন পাত্র চেয়েছিলাম, রাদের মধ্যে তার সব গুণ রয়েছে, বরং একটু বেশিই রয়েছে। সিজদাকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে না পারলে আমি মরেও শান্তি পেতাম না। তোর যখন আপত্তি নেই, তাহলে আর শুভ কাজে দেরি করে লাভ নেই। আমি আগামীকাল সিজদাকে নিতে আসব। ওর পছন্দ মতোই বিয়ের শপিং হবে। মেহেন্দি, হলুদ দুটোই বৃহস্পতিবার হবে। আর শুক্রবার শুভ পরিণয়। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। অনেকক্ষণ হলো আমি এসেছি, কিন্তু সিজদাকে দেখছি না। সিজদা কি বাড়িতে নেই? রাশেদ চৌধুরী এই ভয়টায় পাচ্ছিলেন। তিনি সিজদাকে বারবার বলেছেন, তোর টিউশনি করানোর দরকার নেই, তোর পড়াশোনার খরচ আমি দিব। কিন্তু সিজদা তার কথা শুনতে নারাজ। সিজদা টাকার পাশাপাশি মনের খোরাক জোগাতে টিউশনি করাই। টিউশনে বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো সিজদা বেশ এনজয় করে। কিছু সময়ের জন্য নিজের শৈশবে ফিরে যায়। বাচ্চাদের সাথে সাথে সেও খিলখিল করে হেসে ওঠে। জীবন সুন্দর মনে হয় তখন। জীবনের প্রতি যে বিতৃষ্ণা, সেটা কিছু সময়ের জন্য নিভে যায়। সিজদার এই ভালো লাগাটুকু রাশেদ চৌধুরী কেড়ে নিতে চাননি। তাই তো তিনিও টিউশন ছাড়ার জন্য সিজদার উপর কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করেননি। কিন্তু হালিমা বেগমকে কি জবাব দিতে বুঝতে পারেন না তিনি। তার থেকে রেসপন্স না পেয়ে হালিমা বেগম আবারও বললেন, সিজদা কি বাড়িতে নেই রাশেদ? আসলে কাকিমা ও টিউশনে গিয়েছে। এতক্ষণে চলে আসার কথা, কিন্তু আজকে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। হালিমা বেগমের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না, বরং তিনি শান্ত স্বরে বললেন, দিনকাল ভালো না রাশেদ। সন্ধ্যা লেগে এসেছে। তুই একটু এগিয়ে গিয়ে দেখ মেয়েটার আবার কোনো বিপদ হলো কিনা। রাশেদ চৌধুরী কিছু বলার আগেই কলিং বেল বেজে ওঠে। সালেহা বেগম দৌড়ে গিয়ে দরজা খুলে দেন। সিজদাকে ভীত তটস্থ দেখে এক ঝটকায় বুকে টেনে নেন। কপালে আলতো চুমু দিয়ে বললেন, কি হয়েছে মা তোর? মুখখানা এমন শুকনো লাগছে ক্যারে? সিজদা শুকনো ঢোক গিলে বারবার চোখের সামনে লোকটার হাত কেটে নেওয়ার দৃশ্য ভেসে উঠছে। সিজদা সেসব কথা বলতে গিয়েও থেমে যায়। নিচু স্বরে বলে,
রাস্তায় কুকুরে তাড়া করেছিল খালা। তুমি তো জানো আমি কুকুর কত ভয় পাই। তোরে কত কইরা কইছি মাস্টারগিরি বাদ দে, তুই তো আমার কথা শুনিস না। ওই বাড়ি থেকে উকিল ম্যাডাম আইছে, শুক্রবারেই তোর বিয়া। এই কয়ডা দিন আপাতত নিজেরে নিয়া ভাব, নিজেরে সময় দে। বিয়ের কথা শুনে চমকায় সিজদা। সালেহা বেগম সিজদাকে কিছু বলার সুযোগ না দিতে হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসে। হালিমা বেগমকে দেখে সিজদা ছোট করে সালাম দেয়। হালিমা বেগম মিষ্টি হেসে সালামের উত্তর দেন। সিজদার হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে বসান। রসিকতা করে বলেন, আমার দাদুভাইকে কি এমন দেখিয়েছ বলো তো সুন্দরী? সার্বক্ষণিক তোমার নাম জপ করছে। বিয়ের আগে থেকেই এই বুড়িকে পাত্তা দিচ্ছে না। বিয়ের পরে তো বউয়ের আঁচলের তলা থেকে বেরি হবে না। লজ্জায় সিজদার চোখে মুখ লাল আভা ছড়িয়ে পড়ে। সিজদা এক দৌড়ে নিজের রুমে চলে যায়। জোরে জোরে শ্বাস টানে। মনে মনে পণ করে ভুলেও সে আর হালিমা বেগমের মুখোমুখি হবে না। সিজদা সবে ডিনার শেষ করে রুমে এসেছে। ঠিক তখনই কর্কশ শব্দে ফোন বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে ডক্টর নামটা জ্বলজ্বল করতে দেখে সিজদার বুকের ধুকপুকুনি বেড়ে যায়। হাত পা কাঁপতে থাকে। সিজদা ফোন নিয়ে বুকের সাথে চেপে পড়ে। কাপা কাপা হাতে কল রিসিভ করতে গেলে ভুলবশত কল কেটে যায়। মনক্ষুণ্ণ হয় রাদের। সে একটা বার তার প্রেয়সীর মিষ্টি কণ্ঠ শোনার জন্য চাতক পাখির মতো বসেছিল। কিন্তু সিজদা কল কেটে দেওয়ার দরুন রাদের ছোট্ট হৃদয়টা যেন কাঁচ ভাঙ্গার মতো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। এক নিদারুণ যন্ত্রণায় ছটফট করতে থাকে রাদ। ঘুমোতে গিয়েও ঘুমোতে পারে না। অগত্যা রাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে চৌধুরী প্যানেলের উদ্দেশ্য। গাড়ি চলছে আপন গতিতে। বাইরে থেকে আসা শীতল বাতাসে রাদের দেহ মন শিউরে উঠছে। রাত ঠোঁটে হাসি ঝুলিয়ে গুনগুন করে গান গাইতে শুরু করে। অকস্মাৎ জানালার বাইরে দৃষ্টি যায় তার। ল্যাম্পপোস্টের নিচে একটা ছেলে মেয়ে খুবই ঘনিষ্ঠ হয়ে চুম্বনরত অবস্থায় রয়েছে। মেয়েটার অবয়ব স্পষ্ট হতেই রাদের যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। ঐশ্বর্য তুমি? পুরুষালী কণ্ঠস্বর শুনে ছেলে মেয়ে দুজনেই দুদিকে ছিটকে পড়ে। ঐশ্বর্য হকচকিয়ে যায়। সে এখানে রাদকে আশা করেনি। রাদের প্রশ্নের কি উত্তর দিবে জানা নেই তার। ঐশ্বর্যের থেকে রেসপন্স না পেয়ে হতাশ হয় রাদ। তাচ্ছিল্যের স্বরে বলে, দাদু তোমার গুণের কথা আগেই শুনিয়েছিল, কিন্তু আমি তখন বিশ্বাস করিনি। এখন নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব? মাঝরাতে একটা ছেলের সাথে। ছি। দাদু একটা কথা ঠিকই বলেছে। বিধবা মেয়েকে বিয়ে করা যায়, কিন্তু চরিত্রহীন মেয়েকে না। ভাগ্যিস তোমার চাকচিক্যের মায় পড়ার আগেই আমি মায়াবতীর মায় আটকে গিয়েছিলাম। না হলে আমার। সম্পূর্ণ কথা শেষ করতে পারে না রাদ। তার আগেই ঐশ্বর্য রাদের দুহাত নিজের মুঠোয় পুড়ে নেয়। ভেজা কণ্ঠে বলে, তুমি আমাকে ভুল বুঝছ বেইবি। অনেক সময় আমরা যেটা দেখি সেটা সত্যি হয় না। তুমি যেরকমটা ভাবছ সেরকম কিছুই হয়নি। যে ছেলেটাকে দেখছ ও আমার ফ্রেন্ড রুথির ভাই রক্তিম। আজকে রুথির বার্থডে ছিল। অনেক রাত হয়ে গিয়েছে, তাই রক্তিম আমাকে এগিয়ে দিতে এসেছে। রুথির বাড়ি থেকে আমাদের বাড়ি পৌঁছাতে খুব বেশি সময় লাগে না, তাই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হুট করেই চোখের মধ্যে কি জানি একটা ঢুকে যায়। প্রচণ্ড চোখ জ্বলছিল। রক্তিম সেটাই দেখছিল। আর তুমি কি না কি ভেবে নিলে। রাদ এক ঝটকায় ঐশ্বর্যের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। বিরক্তি নিয়ে বলে, তোমার সাহস হয় কি করে আমার হাত ধরার? এই হাত ধরার অধিকার শুধু আমার মায়াবতীর, আর কারো নয় বলেই রাত হনহন করে হেঁটে গাড়িতে বসে 1 মিনিটও কালবিলম্ব না করে গাড়ি স্টার্ট দেয়। রাদের যাওয়ার পানে তাকিয়ে ঐশ্বর্য বাঁকা হাসে। তর্জনী আঙ্গুলে নিজের চুল পেঁচিয়ে বলে, যত পারো মায়াবতী মায়াবতী করে নাও বেইবি। দাবার গুটি এমনভাবে চালব যে তুমি নিজেই বিয়েটা ভেঙ্গে দিবে।
সিজদা বউ সেজে বসে থাকবে, চারিদিকে সানাই বাজবে, কিন্তু বর আসবে না। হা হা হা। সিজদা সবে মাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছে, তখনই টুং করে মেসেজের নোটিফিকেশন আসে। সিজদা তড়িৎ মেসেজ ওপেন করে দেখে রাদের নাম্বার থেকে মেসেজ এসেছে। মাত্র কয়েকটা শব্দে লেখা, নিচো এসো, আমি তোমার অপেক্ষায়। ব্যাস, সিজদার বুকে তোলপাড় সৃষ্টির জন্য এই কয়েকটা শব্দই যথেষ্ট। সিজদা কি করবে বুঝতে উঠতে না পেরে গুটি গুটি পায়ে সালেহা বেগমের রুমে প্রবেশ করে। সালেহা বেগম বিছানা তৈরি করছিলেন। সিজদাকে দেখে তিনি মিষ্টি হাসি উপহার দেন। শান্ত স্বরে বলেন, না ঘুমাইয়া এইহানে আইছোস ক্যারে? খালা ডাক্তার স্যার নিচে এসেছেন, আমাকে যেতে বলেছে। যাইতে কইছে যা, এত শরমের কি আছে? আজ বাদে কাল তোর বর হইব, চট করে যা। আমার ভয় করছে খালা, তুমি প্লিজ আমার সাথে একটু চলো। শুনো মায়ার কথা, জামাই বাবাজি আইছে তার লগে দেহা করণের লাইগাত। আর হ্যাঁ, আমারে টানতাসে, আমি তোগো মধ্যে হাড্ডি হইতে যামু না, তুই যা। সালেহা বেগমকে হাজার বলে কয়ও সিজদা রাজি করতে পারে না। অগত্যা সিজদা একাই নিচে আসে। রাত গাড়ির সামনে পায়চারি করছে, চোখে মুখে বিরক্তির বিন্দুমাত্র ছাপ নেই, বরং রয়েছে আকুলতা ব্যাকুলতা। সিজদাকে দেখা মাত্রই রাত মুচকি হাসে, রসিকতা করে বলে, এতক্ষণে আসার সময় হলো ম্যাডামের। এদিকে মশা আমার 1 পাউন্ড রক্ত খেয়ে নিয়েছে। জামাই আদরে বিন্দুমাত্র ত্রুটি রাখেনি তারা। রাদের কথা শুনে সিজদা মুচকি হাসে, ছোট করে জবাব দেয়, আপনাকে কে বলেছে এত রাতে আসতে? তুমি? এমা, আমি কখন বললাম? তুমি তখন আমার ফোন রিসিভ করনি, তাই তো বাধ্য হয়ে ছুটে এসেছি। এইটা কোনো কথা? কখনো কাউকে মন দিয়েছ? আই থিংক দাওনি। দিলে বুঝতে পারতে মন দেওয়ার কি জ্বালা। রাদের সামান্য কথায় সিজদা লজ্জা পায়, মুখশ্রী রক্ত রাঙা হয়ে ওঠে। সিজদা এদিক ওদিক নজর ঘুরিয়ে নেয়, শান্ত স্বরে বলে, অনেক রাত হয়ে গিয়েছে তো আমার মনে হয় আপনার যাওয়া উচিত। কিন্তু আমার মন যে তোমার হাতে হাত রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমার দুঃখ কষ্টগুলো আমাকে ভাগ করে দিতে বলছে। দিবে কি? রাদের কথায় সিজদা এইবার ফুপিয়ে কান্না করে দেয়, বারবার মনের কোণে প্রশ্ন উকি দেয়, এই ভালো মনের মানুষটা আদৌ তার হবে তো, নাকি ক্ষণিকের জন্য এসে তার ভাঙ্গা মনটা আরও ভেঙ্গে ক্ষতবিক্ষত করে দিয়ে যাবে? চৌধুরী প্যানেল এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। চারিদিকে হরেক রকমের ফুল, লতাপাতা, রঙিন কাপড়, লাইট স্ট্রিং, ল্যান্টার্ন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। নিমন্ত্রিত অতিথির প্রবেশ দ্বার ও নজকরা হয়ে উঠেছে। প্রবেশ দ্বারে গোলাপ, চন্দ্রমল্লিকা, অর্কিড দিয়ে সাজানো হয়েছে। ছাদে খুব সুন্দর করে ফুল, রঙিন কাপড়, বেলুন, লাইট দিয়ে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের মাঝখানে বড় বড় করে জড়ি দিয়ে লেখা হয়েছে সিজদার হলুদ সন্ধ্যা। হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যায়। গতকাল হালিমা বেগম সিজদাকে নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলেন বিয়ের কেনাকাটা করার জন্য। তিনি সিজদার পা থেকে মাথা পর্যন্ত প্রয়োজনীয় সকল পণ্য সামগ্রী ক্রয় করে দিয়েছেন। পাশাপাশি সিজদার মামা, মামি, ঐশ্বর্য, সালেহা বেগমের জন্যও কেনাকাটা করে দিয়েছেন। রাশেদ চৌধুরীর দিক থেকেও বিন্দুমাত্র ত্রুটি রাখেননি। তিনিও বিয়েতে রাদের প্রয়োজনীয় সকল কিছু পাঠিয়েছেন। নিজ দায়িত্বে সকল কিছুর তদারকি করছেন। ইতিমধ্যে নিমন্ত্রিত অতিথিবৃন্দ চৌধুরী প্যানেলে উপস্থিত হয়েছে। পুরো বাড়ি যেতে উঠেছে এক আনন্দ উল্লাসে। কিন্তু কথায় আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই। তেমনটাই হয়েছে সিজদার ক্ষেত্রে। বাড়ি শুদ্ধ লোকটা আনন্দ উল্লাসে মেতে উঠেছে, আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এদিকে পার্লার থেকে মেহেদি পরানোর জন্য লোক এসেছে। সালেহা বেগম তাদেরকে ড্রয়িং রুমে বসতে দেয়।
চা নাস্তা অফার করে, কিন্তু তারা নারাজ হয়। জটজলদি সিজদাকে ডেকে পাঠান। অগত্যা সালেহা বেগম সিজদার রুমে আসেন। সিজদা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। সালেহা বেগম সন্তর্পণে সিজদার পাশে বসে সিজদার চুলের ফাঁকে হাত গলিয়ে দেয়। তার হাতের স্পর্শ পেতেই সিজদার তন্দ্রা ঘোর কাটে। সিজদা চোখ খুলে সালেহা বেগমকে দেখা মাত্রই তার কোলে মাথা রেখে চোখের পানি ছেড়ে দেয়। ভেজা গলায় বলে, আমার খুব কষ্ট হচ্ছে খালা। বিয়েটা না হলেই বোধহয় ভালো হতো। আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না খালা। এত ডঙের কথা না কয়, নিচে আয়। পার্লার থেইকা মাইয়া আইছে তোরে মিন্দি পরানোর লাইগা। জলদি আয়। এসব মেহেদি টেহেদি পরানোর আবার কি দরকার ছিল খালা? সালেহা বেগম কিছু বলার আগেই রাশেদ চৌধুরী সেখানে উপস্থিত হন। শান্ত স্বরে বলেন, দরকার আছে রে মা। তোর প্রথম বিয়ের সময় মামা হিসেবে আমি কিছুই করতে পারিনি। দ্বিতীয়বার যখন সুযোগ এসেছে, আমি বিন্দুমাত্র ত্রুটি রাখতে চাইছি না। খুব ইচ্ছে ছিল তোর মেহেন্দির অনুষ্ঠানও মহা ধুমধামে করার, কিন্তু তোর এসব পছন্দ নয় বলে শুধু হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এটুকু না করলে কাকিমা খুব রাগ করতেন। ভাবতেন তোর বাবার অবর্তমানে আমি আমার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়েছি। তোকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছি। এভাবে বলো না মামু। আমি বাবার ভালোবাসা পাইনি, কিন্তু তোমার ভালোবাসা পেয়েছি। তোমাকে বাবা বলে জেনেছি। তুমি আমার জন্য যেটা ঠিক বলে মনে করো, আমি সেটাই মাথা পেতে গ্রহণ করব। আমি জানি তুই কখনো আমার কথার অবাধ্য হবি না। তাই তো রাদের সাথে তোর বিয়ের প্রস্তাবে আমি বিনা বাক্য রাজি হয়ে গিয়েছি। রাত খুবই ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে। অনেক সুখী হবি তুই। রাদের কথা শুনে সিজদা লজ্জা পায়। কেন জানি রাদ নামটা সিজদার বুকে কাঁপন ধরিয়ে দেয়। রাশেদ চৌধুরী একবার সিজদার পানে চায়। সিজদার লাল হয়ে যাওয়া মুখ দেখে বলে, পার্লারের মেয়েরা অনেকক্ষণ যাবৎ তোর অপেক্ষায় রয়েছে। তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি আসছি। বেশি দেরি করিস না যেন বলেই রাশেদ চৌধুরী বেরিয়ে যান। সিজদা চট করে বিছানা ছাড়ে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দেয়। পরনের জামাটা চেঞ্জ করে রাদের দেওয়া নতুন একটা জামা পরে নেয়। আর মাত্র কয়েক প্রহর, এরপর হাজারো মেয়ের ড্রিমবয় তার একান্তই ব্যক্তিগত পুরুষ হবে। এটা ভাবতেই অদ্ভুত শিহরণ খেলে যায় সর্বাঙ্গে। মুখশ্রীতে ছড়িয়ে পড়ে রক্তিমাভা। এরই মধ্যে নিচ থেকে সালেহা বেগমের হাঁক শোনা যায়। সিজদা তড়িৎ নিচে আসে। সিজদাকে দেখে মেহেদি আর্টিস্ট তানিয়া সুলতানা মিষ্টি হাসি উপহার দেন। কালবিলম্ব না করে সিজদার হাতে মেহেদি পরাতে শুরু করেন। যত সময় গড়িয়ে যাচ্ছে, সিজদার মন ততই উতলা হয়ে উঠছে। বুক ফেটে কান্না আসছে। তানিয়া সুলতানা সেটা লক্ষ্য করেন। এটা ওটা বলে সিজদার মন ভালো করার চেষ্টা করেন। ইতিমধ্যে মেহেদি পরানো প্রায় হয়ে এসেছে। অকস্মাৎ তানিয়া সুলতানা সিজদার দিকে প্রশ্ন ছুড়ে দেন, তোমার বরের নাম কি গো? রাদিয়াত মির্জা। সবাই রাত বলে ডাকে। সিজদা ছোট করে জবাব দেয়। তানিয়া সুলতানা মুচকি হেসে সিজদার হাতে সুন্দর করে রাদ নামটা লিখে দেন। ঐশ্বর্য তানিয়া সুলতানার পাশেই বসা ছিল। সিজদার হাতে রাদ নামটা দেখা মাত্রই চোখ জ্বলে উঠে তার। ঐশ্বর্য ইচ্ছা করেই তানিয়া সুলতানাকে ধাক্কা মেরে দেয়, যার দরুন সিজদার হাতে লেখা রাদ নামটা নষ্ট হয়ে যায়। তানিয়া সুলতানা রেগে যান। কর্কশ কণ্ঠে বলেন, তুমি কি বাচ্চা মেয়ে? এটা কি করলে তুমি? আমার 1 ঘন্টার পরিশ্রমে জল ঢেলে দিলে। ঐশ্বর্য কাচুমাচু করে কিছু বলার জন্য উদ্যত হতেই সিজদা বলে ওঠে, ম্যাডামকে কিছু বলবেন না আপু। ম্যাডাম ইচ্ছা করে কিছু করেনি। এটা একটা অ্যাক্সিডেন্টে মাত্র। ঐশ্বর্য বাঁকা হাসে। মনে মনে বলে, তোর জন্য ঠিক কি অপেক্ষা করছে সেটা তুই নিজেও জানিস না সিজদা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঘরোয়াভাবে রাদের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে।
রাদের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে সামিরা সহ আরও অনেকে কনের বাড়িতে যাবে। তবেই সিজদার গায়ে হলুদ হবে। সামিরা খুবই এক্সাইটেড। সিজদাকে প্রথম দেখাতেই মনে ধরেছে তার। সিজদার সাথে দেখা করার জন্য মন উতলা হয়ে রয়েছে। রাদের হলুদ শেষ হতেই কনের বাড়িতে যাওয়ার জন্য সামিরা রেডি হয়ে নেয়। তার পরনে হলুদ শাড়ি, কানে, গলায়, হাতে গোলাপ আর গাঁদা ফুলের সংমিশ্রণে তৈরি ফুলের গহনা। বড্ড মিষ্টি লাগছে তাকে। সামিরা ফটাফট শখানেক সেলফি তুলে নেয়। কাপা কাপা হাতে পরিচিত নামক অপরিচিত ব্যক্তির হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবি সেন্ড করে। সামিরা জানে ছবি সিন হবে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রিপ্লাই আসবে না। এই মানুষটার থেকে একটা রিপ্লাই পাওয়ার বড্ড স্বাদ তার। যখনই কোন মেসেজের নোটিফিকেশন আসে সামিরা ষোড়শী মন আনন্দে নেচে ওঠে। ভাবে হয়তো তার কালাটাকি মেসেজ করেছে। কালাটাকি সামিরার দেওয়া নাম। সামিরা কালো বর্ণের মানুষ পছন্দ করে না। একটা সময় তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ তাকে সে কালাটাকি বলে ডাকত। এখন সেই কালাটাকিকেই তার দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ বলে মনে হয়। তার জন্য বুকের বাপাশে নিদারুণ যন্ত্রণা অনুভব হয়। নির্ঘুমে রাত কাটে। কিন্তু যেই মানুষটিকে সে নিজের পৃথিবীর মনে করে, সেই মানুষটা তাকে পায়ের জুতোও মনে করে না ভাবতেই মনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। চোখ থেকে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। সামিরা সন্তর্পণে চোখের পানি মুছে নেয়। ঠোঁটে মিথ্যা হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বেরিয়ে পড়ে কনের বাড়ির উদ্দেশ্যে। ঘণ্টা দুয়েক পর গাড়ি এসে চৌধুরী প্যানেলের সামনে দাঁড়িয়ে যায়। সামিরা হাতে হলুদের বাটি নিয়ে গাড়ি থেকে বের হয়। তখনই কেউ একজন এসে সামিরাকে ধাক্কা মেরে দেয়, যার দরুন সামিরার হাত থেকে হলুদের বাটি নিচে পড়ে যায়। মাটিতে গড়াগড়ি খায় রাদের গায়ে ছোঁয়ানো হলুদ। এমা, রাদের গায়ে ছোঁয়ানো হলুদ তো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাহলে সিজদার গায়ে হলুদ হবে কিভাবে? বাঁকা হেসে জিজ্ঞেস করল ঐশ্বর্য। সামিরা রাগে ফুঁসছে। ইচ্ছে করছে ঐশ্বর্যের চুলের মুঠি ধরে কয়েক ঘা দিতে, কিন্তু সামিরা নিজের ইচ্ছাকে দমিয়ে রাখে। রাগান্বিত স্বরে বলে, তুমি এটা ইচ্ছে করে করলে তাই না? তুমি বৌমনির মেহেদিটাও নষ্ট করে দিয়েছ। তুমি ঠিক কি চাইছ বলো তো? বৌমনি আর রাত ভাইয়ার বিয়েটা না হোক? তুমি আমাকে ভুল বুঝছ সামিরা। আমি ইচ্ছে করে কিছুই করিনি। আমি এদিকেই আসছিলাম, হুট করে তুমি আমার সামনে চলে আসলে, যার ফলস্বরূপ হলুদের বাটি নিচে পড়ে গেল। আমাদের সামান্য ভুলের জন্য সিজদার হলুদ সন্ধ্যা মাটি হয়ে গেল। আহ বেচারি বলে ঐশ্বর্য সামনে পা বাড়াতেই একটা সাদা রঙের গাড়ি এসে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। গাড়ির ভেতর থেকে নেমে আসেন হালিমা বেগম। তার হাতেও একটা হলুদের বাটি। তিনি বাটিটা ঐশ্বর্যের হাতে দেন। ঐশ্বর্যের চোখে চোখ রেখে বলেন, সিজদার গায়ে হলুদ এক্ষুনি এই মুহূর্তে হবে। আর রাত দাদুভাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়েই হবে। চমকায় ঐশ্বর্য। মনে মনে বলে, বুড়িটা বলে কি? রাদের গায়ে ছোঁয়ানো হলুদ তো আমি ফেলে দিলাম, তাহলে বুড়ি কি আবারও রাদের গায়ে হলুদ দিয়েছে? প্রশ্নটা করতেই হালিমা বেগম বললেন, দাদুভাইয়ের হলুদ একবারই হয়েছে। দুইটা হলুদের বাটি পাশাপাশি রাখা হয়েছিল। সামিরা ভুলবশত দাদুভাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদের বাটিটা রেখে এসেছিল। আর মাটিতে যেটা গড়াগড়ি খাচ্ছে সেটা নর্মাল হলুদ। অতঃপর মুচকি হাসেন হালিমা বেগম। তাচ্ছিল্যের স্বরে বলেন, তোমার জন্য বড্ড খারাপ লাগছে ঐশ্বর্য। তুমি এত চেষ্টা করেও সিজদার হলুদ সন্ধ্যা নষ্ট করতে পারলে না। যাই হোক, অনেকটা সময় গড়িয়ে গিয়েছে। চলো কথা না বাড়িয়ে ঝটপট কাজে লেগে পড়ি। ঐশ্বর্য পড়ে মহাবিপাকে। অনিচ্ছার সত্ত্বেও হাসিমুখে সিজদার গায়ে হলুদ দিতে হয়। নাচ গান হই হুল্লোড়ের মধ্যে দিয়ে সিজদার হলুদ সন্ধ্যা শেষ হয়। লাল টুকটুকে বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, দুই হাতে মেহেদি পরে বউরূপে আয়নাতে নিজেকে দেখে নিজেই যেন চিনতে পারছে না সিজদা। যেখানে সে নিজের রূপে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে।
সেখানে রাত তাকে দেখলে কেমন রিয়েক্ট করবে ভাবতেই হার্টবিট বেড়ে যাচ্ছে তার। সিজদা নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, এরই মধ্যে সে দরজা খোলার শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে প্লেট ভর্তি খাবার নিয়ে সালেহা বেগম দরজায় দাঁড়িয়ে রয়েছেন। তিনি সিজদাকে দেখে অনেকটা অবাক হয়ে বললেন, মাশা আল্লাহ, আমার মাইয়াডারে একদম হ্রস্ব ও কার পর দীর্ঘ ই কার মনে হচ্ছে। কারো নজর না লাগুক আমার মায়ার উপর। সিজদা লজ্জা পায়। সালেহা বেগম সিজদার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে প্লেটে থাকা খাবার মেখে সিজদার মুখের সামনে তুলে ধরেন। শান্ত স্বরে বলেন, নে এখন হা কর দেখি। সেই সকাল থেকে কিছু খাসনি, মুখ খানা শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। সিজদা ও বাধ্য মেয়ের মতো খাবার খেতে লাগল। এরই মধ্যে নিচ থেকে বর এসেছে বলে হইচই শোনা গেল। হইচই শুনে সালেহা বেগম তৎক্ষণাৎ নিচে গেটের সামনে চলে এলো। বর এসেছে শুনেই সিজদার অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হল। লজ্জায় মুখ লাল হয়ে উঠল। বারবার সিজদার কানে বাজতে লাগল গতকাল রাদের বলা কথাটা, আজ তোমার সর্বাঙ্গ হলুদের রঙে রাঙিয়ে দিলাম, আগামীকাল তোমার সর্বাঙ্গ আমার রঙে রাঙিয়ে তুলব। রাত গাড়ি থেকে নামতেই বিথি চৌধুরী রাদের গলায় একটা স্বর্ণের চেইন পরিয়ে মিষ্টি মুখ করালেন। এরপর রাতকে গেটের কাছে ফিতা কাটার জন্য নিয়ে যাওয়া হল। কিন্তু ফিতা কেটে ভেতরে প্রবেশ করার জন্য কনে পক্ষ তাদের কাছে 50,000 টাকা দাবি করল। এই নিয়ে কিছুক্ষণ কনে পক্ষ বরপক্ষের মধ্যে কথা কাটাকাটি হতে লাগল। অবশেষে হালিমা বেগম তাদেরকে 20,000 টাকা দিলে তারা ফিতা কাটার জন্য রাদের হাতে কেচি দিল। রাত ফিতা কাটতেই তার মাথায় ফুল ছিটিয়ে দিল সবাই। রাতকে ভেতরে নিয়ে গিয়ে বরের আসনে বসিয়ে দেওয়া হল। অনেকেই রাদের সাথে সেলফি তুলতে লাগল। কিছুক্ষণ পর সিজদাকেও নিয়ে আসা হল। সিজদা রাত দুজনের মাঝখানে একটা পর্দা টানিয়ে দুজনকে দুপাশে বসিয়ে দেওয়া হল। রাত পর্দা সরিয়ে দেখে সিজদা ঘোমটা টেনে বসে রয়েছে। সে হাত দিয়ে সিজদার ঘোমটাটা সরিয়ে তার মায়াবী মুখপানা দেখতে লাগল। এরপর রাত সিজদার ফটোশ্যুট শুরু হল। একে একে উপস্থিত সবাই তাদের সাথে ছবি তুলতে লাগল। ফটোশ্যুট শেষ হলে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত উপস্থিত হল। সিজদা রাত 3 কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। বিয়ে শেষ হলে সামিরা একটা বড় আয়না এনে তাদের সামনে ধরল। সিজদা রাত আয়নার মধ্যে নিজেদের নতুন রূপে দেখল। রাত সিজদাকে নিজের কাছে টেনে নিয়ে কপালে আলতো করে চুমু খেয়ে একথা সেকথা বলে সিজদাকে লজ্জা দিতে লাগল। হাসি ঠাট্টা মজা দুষ্টুমির মধ্যে দিয়ে কয়েক ঘন্টা পার হয়ে অবশেষে কনের বিদায় বেলা ঘনিয়ে এল। রাশেদ চৌধুরী রাদের হাতে সিজদার হাত রেখে বলল, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, তাকে সুখে রেখো। আপনি চিন্তা করবেন না মামা, আপনাকে আমি কথা দিচ্ছি আপনার মেয়ের চোখে কখনো আমি পানি আসতে দিব না। তোমার উপর আমার বিশ্বাস আছে বাবা। আমি জানি তুমি আমার মেয়েকে যতটা ভালো রাখতে পারবে ততটা ভালো স্বয়ং আমিও তাকে রাখতে পারব না বলে কান্নায় ভেঙে পড়লেন রাশেদ চৌধুরী। তার কান্না দেখে সিজদাও তাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সিজদার কান্না দেখে সালেহা বেগম সিজদাকে বুকে টেনে নিয়ে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগল। সকলের থেকে বিদায় নিয়ে সিজদা রাদের হাত ধরে নতুন জীবন শুরু করার আশায় হালিমা মঞ্জিলে রওনা হল। ফুলে ফুলে সজ্জিত বিছানায় এক হাত ঘোমটা টেনে বসে রয়েছে সিজদা। পুরো রুমে ফুলের গন্ধে মৌ মৌ করছে। সিজদা ঘোমটার আড়ালে একবার পুরো রুমে চোখ বুলিয়ে নিল। তার মধ্যে ভর করছে একরাশ লজ্জা, কামনা, বাসনা, প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা, ব্যাকুলতাট, ভয় আর সুখ মিশ্রিত অনুভূতি। সিজদা যতই রাদের কথা ভাবছে ততই সে লজ্জায় লাল হয়ে উঠছে। সিজদা বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে নিজের লাজে রাঙা মুখখানি দেখে লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। আর তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। সিজদা পেছনে ঘুরে রাদকে দেখা মাত্রই তার কলিজা ধ্যাত করে ওঠে। রাদের মুখে উপচে পড়া হাসি। রাদের হাসি মুখ দেখে সিজদারও মন ভালো হয়ে যায়। সিজদা নিচু স্বরে বলে, আপনি এত বড় একজন ডক্টর,
আপনি চাইলেই আপনার মতো বড় কোন ডক্টরকে বিয়ে করতে পারতেন। তবুও কেন আমার মতো একজন গাইয়া বিধবা মেয়েকে বিয়ে করলেন? যাকে মন দিয়েছি তাকে বিয়ে করব না? এটা হয় বলো তো? সিজদা নিরুত্তর দেখে রাজ সিজদার মুখটা আজলা করে ধরে। কপালে আলতো চুমু দিয়ে বলে, প্রথম দেখাতেই আমার মনটা আমার ছিল না। আমার মন তোমাকে দিয়ে দিয়েছি। তোমার প্রতি আমার অনুভূতি কখনো যেন শেষ না হয়। তোমার হাসির মাঝে আমি হারিয়ে যেতে চাই। তোমার চোখের দীপ্তিতে যেন আমি আমার পৃথিবী খুঁজে পাই। তুমি যখন আমার পাশে থাকো, পৃথিবী আমার হয়ে ওঠে। তুমি ছাড়া আমি কিছুই না, কারণ আমার পুরো হৃদয় তোমারই। সিজদা রাদের কথা শুনে লজ্জা পেয়ে দৌড়ে বেকনিতে চলে যায়। রাদ এক পা করে সিজদার দিকে এগিয়ে গিয়ে সিজদাকে পেছনে থেকে জড়িয়ে ধরে সিজদার ঘাড়ে চুমু খায়। রাদের স্পর্শে সিজদা তৎক্ষণাৎ কেঁপে ওঠে। সর্বাঙ্গে শিহরণ বয়ে যায় তার। সে হাত দিয়ে শাড়ির আঁচল খিঁচে ধরে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নেয়। রাদ সিজদার কানের দুল, গলার হার, হাতের চুড়ি খুলে দিয়ে সুরাকে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে তার অধর ছোঁয়ায় সিজদার কপালে, চোখের পাতায়। সিজদাও এক হাতে জড়িয়ে ধরে রাদকে। আস্তে আস্তে রাদের স্পর্শ গাঢ় হয়। তার হস্ত পৌঁছে যায় সিজদার বস্ত্রের আড়ালে। সিজদার যেন পাগলপ্রায় অবস্থা হয়ে যায়। আঁকড়ে ধরে দুজন দুজনের অধর। সিজদার ধারালো নখ গেঁথে যায় রাদের উদম পিঠে। তারা মিশে যায় একে অপরের ভালোবাসায়। সমাপ্তি।